করে দিয়েছে। আচ্ছা ছাত্ররা, আজকে যে টপিক তোমাদের বোঝানো হচ্ছে সেটা হচ্ছে নদী। অলরেডি এই চ্যাপ্টার আমরা একবার শেষ করেছি, আজকে আমাদের রিভিশন। তো আমরা নদী কি জেনেছি, যে কোনো জলধারা বা জলস্রোত যখন ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে দ্রুত বেগে, তখন সেই জলধারা বা জলস্রোতকে বলে থাকি নদী। তো আমরা এবার নদী সম্পর্কে বিস্তারিত জানবো। যে নদীকে সাধারণত কয়েকটি ভাগে ভাগ করা হয়। নদীর উৎস বলতে কি বুঝি, নদীর মোহনা বলতে কি বুঝি, নদীর যেখানে উৎস অঞ্চল সেই নদীর উৎস অঞ্চলকে আমরা কি নামে ডেকে থাকি, দোয়াব অঞ্চল কি, অববাহিকা বলতে কি বুঝি, ঠিক আছে। বদ্বীপ অঞ্চল কোথায় সৃষ্টি হয় বিস্তারিত আমরা এখন জানবো। তো প্রথমে আমরা জেনে রাখি যে আমরা নদী বলি ঠিকই, কিন্তু বইয়ের ক্ষেত্রে অনেক বইতে আমরা দুটো শব্দ কিন্তু কোন পেয়ে থাকি পাশাপাশি, একটা হচ্ছে নদ আর একটা হচ্ছে নদী। তো নদ আর নদীর মধ্যে কি কোনো পার্থক্য আছে স্যার? আছে, অবশ্যই আছে। তোমরা প্রথম ক্লাসে জেনেছিলে যে নদ নদীর মধ্যে পার্থক্য আছে। বলো তো দেখি, কেউ কোন একজন বলো দেখি কি পার্থক্য রয়েছে। আচ্ছা, নদী কি আর নদ কি? কে বলবে? হাত তুলো, প্রথমে হাত তুলো, তবে তো জানতে পারবো কে বলবে। বলো। স্যার, নদী মানে ময়লাকে বোঝায় আর নদ মানে। আচ্ছা ঠিক। আমাদের এই বাংলা ভাষাতে এতটাই মানে জটিল বা সুন্দর বলা যায় যেটা আমরা স্ট্রিম বা রিভারকেও আমরা দুটো ভাগে ভাগ করে ফেলেছি। ইংলিশের ক্ষেত্রে কি হয়, বড় নদীকে আমরা রিভার বলি আর ছোট নদীকে বলি স্ট্রিম। কিন্তু বাংলাতে আমাদের কি আছে, এই বড় নদী বলি বা ছোট নদী বলি দুটোকেই কিন্তু মেল ফিমেলে ভাগ করা হয়েছে। অর্থাৎ একটা নদ একটা নদী। অর্থাৎ নদী আমরা তাকে বলছি যার বিশেষ করে কি আছে, শাখা নদী আছে। শাখা নদী মানে কি, মেন নদীর জল দুই ভাগে ভেঙে বা তার অধিক ভাগে ভেঙে প্রবাহিত হচ্ছে, তখন সেটা হয়ে যাবে শাখা নদী। যেরকম গঙ্গার শাখা নদী কি, এটা হচ্ছে মূল নদী। আর প্রধান নদীতে অর্থাৎ মূল নদীতে যে সব জল প্রবেশ করবে পাশ থেকে তাকে কি বলা হয়, উপনদী, তাই তো। আর যেটা বিভক্ত হয়ে যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে শাখা নদী। শাখা নদী। তো তাহলে কি জানলাম, যে সব নদ নদীর শাখা নদী থাকবে তারা অবশ্যই নদী বলে গণ্য হবে। আর যে সব রিভার বা স্ট্রিমের শাখা নদী থাকবে না, উপনদী থাকতে পারে না থাকতে পারে, উপনদীর সাথে কিন্তু সম্পর্ক নেই। তাহলে যদি শাখা নদী না থাকে তখন আমরা নদ বলবো। যেরকম নীলনদ, ব্রহ্মপুত্র নদ কি, তার মানে এগুলো শাখা নদী নেই, কিন্তু উপনদী আছে। এবার চলে আসি যে নদীর উৎস অঞ্চল। ধরে নিলাম এই নদীটি কোনো পাহাড় পর্বতে উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এর যে উপনদী সেটাও কোনো পাহাড় পর্বত থেকে উৎপত্তি হয়েছে। তো যেসব পাহাড় পর্বত থেকে উৎপত্তি হয় সেই অঞ্চলটাই হচ্ছে তার উৎস অঞ্চল। এবার এই পাহাড় পর্বতে আমরা কি জানি, যে বৃষ্টিপাতের পরিবর্তে কি বেশি হয়ে থাকে, তুষারপাত হয়ে থাকে, তুষারপাত হয়ে থাকে। এবার এই তুষারগুলো সঞ্চয় হয়ে অর্থাৎ পাহাড় পর্বতের চূড়াতে সঞ্চয় হয়ে কি তৈরি করে, বরফ থেকে তৈরি হয় হিমবাহ বা গ্লাসিয়ার। সেই হিমবাহ গলা জল থেকে তৈরি হয় নদী। এই নদীকে যেগুলো বরফ গলা জলে পুষ্ট তাদের কি বলা হচ্ছে, নিত্যবহ নদী বা পেরেনিয়াল রিভার। আর যেসব নদী বিশেষ করে বরফ গলা জলে পুষ্ট নয় বা সারা বছর নদীতে জল থাকে না, সেই সব নদীগুলোকে বলা হয় অনিত্যবহ নদী, ঠিক আছে। এবার আমাদের ভারতবর্ষের প্রধান বিশেষ করে উত্তর ভারতে যে নদীগুলো আছে সেগুলো হচ্ছে নিত্যবহ নদী, যেরকম গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু। আর দক্ষিণ ভারতে যেসব নদীগুলো আছে বেশিরভাগই হচ্ছে অনিত্যবহ নদী, যেরকম কি মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পেন্নার, ভাইগাই, এগুলো হচ্ছে সবই কি অনিত্যবহ নদী, অর্থাৎ সারা বছর জল থাকে না। এবার নদী যেখানে উৎস অঞ্চল অর্থাৎ পাহাড় পর্বতের যেসব গুহা থেকে বা যেসব
হিমবাহ থেকে তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে নদীর উৎস অঞ্চল। যেরকম গঙ্গার উৎস অঞ্চলকে কি বলা হয়? গঙ্গোত্রী হিমবাহ, যেটা গোমুখ গুহাতে রয়েছে উত্তরাখণ্ডে। কিন্তু মনে রাখবে যে গঙ্গার দুটো কি আছে, সোর্স আছে। আমরা একটা প্রত্যেকেই জানি, আর একটা কিন্তু অনেকেই জানি না। গোমুখ গুহা এটা প্রত্যেকেই জানে, আর এটাই বয়ে থাকে। কিন্তু আরেকটা যেটা থাকে না সেটা হচ্ছে অলকানন্দা নদী। অলকানন্দা নদী আর ভাগীরথী নদী, এই দুই নদীর মিলিত রূপ হচ্ছে গঙ্গা। ভাগীরথী নদীর উৎস হচ্ছে গোমুখ গুহা, আর অলকানন্দা নদীর উৎস হচ্ছে উত্তরাখণ্ডের সাতপন্থ হিমবাহ। উত্তরাখণ্ডের সাতপন্থ হিমবাহ। এই সাতপন্থ শব্দটারও অনেক হিস্টোরি আছে, ওইদিকে আর যাচ্ছি না, অন্যদিন বলে দেবো। তো আমরা তাহলে উৎস অঞ্চল সম্পর্কে অবগত হলাম। এবার উৎস অঞ্চল থেকে এই উৎস অঞ্চলে একাধিক কিন্তু ছোট ছোট স্ট্রিম বা নদীর সৃষ্টি হয়। এই ছোট ছোট নদীগুলো এসে বড় নদী তৈরি করে, ঠিক আছে, বড় নদী তৈরি করে। তো যে অঞ্চল পর্যন্ত ছোট ছোট নদীগুলো এসে মিলিত হচ্ছে না বড় নদী তৈরি করছে, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে নদীর ধারণ অববাহিকা। নদীর ধারণ অববাহিকা, যেহেতু নদীটা এখানে ধারণ করছে। আরেকটা আমরা অববাহিকা জানবো, যেটা উৎস থেকে মোহনা পর্যন্ত, উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলটা আছে, এগুলো সমুদ্র বা সাগর। এই উৎস থেকে মোহনা পর্যন্ত পুরো অংশটাকে বলা হয় নদী অববাহিকা। তখন ধারণ শব্দটা আউট হয়ে যাবে, নদীর অববাহিকা বলা হবে। তাহলে ধারণ অববাহিকা কোনটা? উৎস অঞ্চলের জায়গাটাকে বলা হচ্ছে ধারণ অববাহিকা। কিন্তু উৎস অঞ্চল ছাড়া পুরো অঞ্চলটাকে বলা হচ্ছে নদীর অববাহিকা, কারণ ধারণ শব্দটা থাকবে না। তাহলে বইতে তোমাদের অবশ্যই আছে যে নদী অববাহিকা কি, নদীর ধারণ অববাহিকা কি, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে নদীর অববাহিকা মানে হচ্ছে রিভার বেসিন, আর নদীর ধারণ অববাহিকা মানে হচ্ছে রিভার ক্যাচমেন্ট বেসিন। ধরা, ক্যাচ শব্দ মানে কি? ধরা। তাহলে ধারণ বলতে ক্যাচমেন্ট শব্দটাকে নেওয়া হয়েছে। তাহলে এবার আমরা উপনদী মানে জানলাম যে সব ছোট ছোট নদী বড় নদীতে এসে মিশে বড় নদীর আরো জলের পরিমাণটা বাড়িয়ে দেয়, সেই সব ছোট ছোট নদীকে বলা হয় উপনদী। যেরকম গঙ্গার অনেক উপনদী আছে। গঙ্গার একটি উপনদীর নাম কে বলতে পারবে? গঙ্গোত্রী তো উৎস হলো উপনদী। গঙ্গার একটি উপনদীর নাম যমুনা। কি গঙ্গার উপনদী? হ্যাঁ, যমুনা হচ্ছে গঙ্গার সব থেকে বড় উপনদী। যমুনা, ঘরগড়া, গন্ডক, কোসি, ঠিক আছে, এগুলো হচ্ছে গঙ্গার উপনদী। আর যমুনা মানে এত বড় উপনদী যে ভারতের মধ্যে অদ্বিতীয় আর কোনো উপনদী নেই যেটা যমুনার মতো এত মানে দৈর্ঘ্যের দিক থেকে বড়। প্রায় তোমার 1300 কিমির বেশি আছে, ঠিক আছে। এবার বলে দিই যে তোমাদের এই যে উৎস অঞ্চল